রাদীপ, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। খুব পরিচিত মেয়েলি কণ্ঠস্বরটির কিছু ধ্বনি অদূরের পাহাড়ের সাথে ঠেকে প্রতিফলিত হচ্ছে, আবার কিছু হচ্ছে না। রাদীপ কানে হাত দিয়ে হাঁপাচ্ছে। পাহাড়ের এক ঢাল নিচে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখে প্রশান্তির হাসি ফুটেছে। রাদীপ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে। মার্শাদ আবারও রেকর্ডিংটা অন করে। রেকর্ড করা ভয়েসটা মিলিরই। মিলির সাথে যখন রাদীপের সম্পর্ক ভালো ছিল তখন হানিমুনে রাদীপ ও মিলি বান্দরবানে এসেছিল। মার্শাদও মাহিও সাথে এসেছিল। মিলি সেদিন পাহাড়ের উপরে উঠে উপরোক্ত বাক্যটা চিৎকার করে বলেছিল। বলার উদ্দেশ্য ছিল বিশাল অন্তরিক্ষের হয়ে রাদীপের জন্য। মার্শাদ সেটা রেকর্ড করে নিয়েছিল। মার্শাদ গতকাল রাতে কাউকে দিয়ে রাদীপের হোটেলের রুমের দরজার নিচে সামান্য ফাঁকা অংশের মাধ্যমে বাহিরের থেকে এই রেকর্ডিংটা অন করিয়েছিল। রাদীপ তখনও ঘুমায়নি বলে কণ্ঠস্বরটা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল। মিলির ভয়েসের সেই রেকর্ডারের সাথে মিলির কান্নার একটা রেকর্ডিংও জুড়ে দেওয়া হয়েছে, যা মার্শাদ মূলত মিলিকে রাগানোর জন্য রেকর্ড করেছিল আগে। মার্শাদ নিচে নেমে আহনাফের কাছে আসে। আহনাফ বলে, কাজ হয়েছে? মার্শাদ বাঁকা হেসে বলে, রাকিব কাঁদছে, কাঁদুক, আরও মেন্টালি টর্চার করাবো। আপিলির সাথে তার কিছু ছবিতে রক্ত লাগিয়ে ওর সাথে পার্সেল যাবে, সাথে বাচ্চাদের কিছু খেলনা। রাহিন এক্সাইটেড হয়ে বলে, আরো 2 দিন থেকে যায় না। জানোয়ারটার কোন পরিণতি দেখার জন্য চোখ দুটি আমার অধীর আগ্রহে আছে। মৃদুল বলে, এরপর কি হবে? এইটুকুতে কি সে ট্রমাতে যাবে? মার্শাদ বলে, আপিলি তার হানিমুনে যেসব শাড়ি পরেই বান্দরবন পাহাড়ে বেরিয়েছিল তার সব আমি নিয়ে এসেছি। একটু পর একটা মেয়েকে হালকা আকাশি শাড়ি পরে চুল খোলা অবস্থায় পাহাড়ের ঢাল বেয়ে নামতে দেখবে রাদীপ। আবার সন্ধ্যায় কালো শাড়ির সাথে চুল খোলা মেয়েকেও দেখবে। ওরা খাবার অর্ডার দেবে, তার বদলে ওর কাছে যাবে যা আপিলি তার হানিমুনে এসে খাবারের জন্য অর্ডার করেছিল। ওকে মানসিকভাবে এমনভাবে আঘাত করা হবে যে ও ভাবতে থাকবে ওর আশেপাশে আপিলির আত্মা ঘুরে বেড়াচ্ছে। আপিলির কান্নার রেকর্ডটাও আলাদা করে শোনানো হবে। রাহিন মিনতি করে বলে, থেকে যাই আজ। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, না, ঝামেলা হবে। ঢাকায় গিয়ে রাদীপের বাড়িতেও যাব, আর 2 দিন পর আপিলির মৃত্যুবার্ষিকী। ওরা আস্তে আস্তে পাহাড় থেকে নেমে যায়। কিছুক্ষণের মধ্যেই অফিসার শফিকের অফিসিয়াল গাড়িতে করে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। পরের দিন সকালে চেয়ারম্যান সাহেব আদিরার বাবাকে তার বাড়িতে ডাক পাঠায়। আদিরার বাবা গিয়ে সালাম দিলে চেয়ারম্যান সাহেব পান চিবোতে চিবোতে বলেন, তা অলোক ব্যাপারী, তোমার কর্য জানি কত বাকি? আদিরার বাবা মিনতির স্বরে বলেন, 2 লক্ষ টাকা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের চোখ চিকচিক করে ওঠে। সে ভনিতা করে বলেন, তা কবে পরিশোধ করবা? তোমার জন্য তো কর্জের সুদ ধরিনি। তুমি গরিব মানুষ, আর আমার দয়ার দিল। 2 বছর ধইরা এই কর্জ ঝুলতাছে, সুদ ধরলে এর দ্বিগুণ দেওয়া লাগতো তোমার। আদিরার বাবা গামছা দিয়ে কপালের ঘাম মোছেন। চেয়ারম্যান সাহেব এবার নরম স্বরে বলেন, তুমি যদি চাও তো তোমার একটা টাকাও দেওয়া লাগবে না। আদিরার বাবা ভীষণ অবাক হলেন। চেয়ারম্যান সাহেব কারো দেনা মাফ করে না, আর সুদ তো কড়াই গন্ডায় বুঝে নেন। তার বেলায় কেন এই বৈপরীত্য দেখা গেল তা বুঝে আসলো না ঠিক। আদিরার বাবার কৌতূহল মিশ্রিত চাহনি দেখে চেয়ারম্যান সাহেব পানের পিক ফেলে বলেন, তোমার মাইয়ার সাথে আমার সুপুত্র দিলওয়ারের বিয়া দিবা? দিলওয়ার তোমার মাইয়ারে খুব পছন্দ করে, সেই তো তোমার মাইয়ার বিয়ের কথা কইল। এমনিও আমার তোমার মাইয়ারে নিয়ে সমস্যা নাই, লক্ষ্মী মাইয়া তোমার, তবে টাকা পয়সা আসবো না এইটুকু। আদিরার বাবা দিমনায় পড়ে গেল। কি করবেন বুঝতে পারছেন না। আদিরার বাবাকে চুপ থাকতে দেখে চেয়ারম্যান সাহেব আবারও বললেন, কি এমন ভাবো আলেক ব্যাপারী, লাভ কিন্তু তোমারই, মাইয়া তোমার সুখেও থাকবো। আদিরার বাবা বললেন, আমি ওর মায়ের লগে একটু কথা কইয়া লই, তারপর আপনারে জানামানি। আজকা তয় আসি। চেয়ারম্যান সাহেব সন্তুষ্ট হতে পারলেন না। তার মতে এত ভালো প্রস্তাবকে হেলাফেলা করাটা পছন্দ হয়নি। চেয়ারম্যান সাহেব বললেন,
ও যাও তয়, জলদি জানায়ও। আদিরার বাবা সালাম দিয়ে চলে আসলেন। বাড়িতে এসে সে চিন্তিত হয়ে ঘরের ভিতর বসে রইলেন। আদিরার মা স্বামীর জন্য পানি নিয়ে আসেন। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করেন, চেয়ারম্যান তার পোলার লগে আদিবার বিয়ের প্রস্তাব দিছে, সাথে কইছে আমার 2 লক্ষ টাকার কর্জ মাফ করে দিব। কি করবো বুঝতেছি না, 2 বছর ধরে কর্জ পরিশোধ করতে পারতেছি না। আদিরার মা আঁতকে ওঠেন। উনি কাল থেকে যেই ভয়ে ছিলেন তাই সত্যি হতে চলেছে। আদিরার মা উৎকণ্ঠা নিয়ে বলেন, না, এখনো হয় নাই, কিন্তু ভালো প্রস্তাব। চেয়ারম্যান সাহেবের পোলার নিজেরও কাঠের কারবার। পোলা একটু উড়ন স্বভাবের, কিন্তু বিয়ার পরে ঠিক হয়ে যাইমো। চেয়ারম্যান সাহেব আমাকে কত সাহায্য করছে তুমি তো জানোই, সে শুধু ধরে নাই। আদিরার মায়ের হাত পা কাঁপতে থাকে। হাত থেকে খালি গ্লাসটা মাটিতে পড়ে ঝনঝন ঝংকার তোলে। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে মেয়ের ঘরে যান। আদিরার বাবা জানেন তার স্ত্রী মেয়েকে পড়াতে চান, কিন্তু এখন কিছু করার নেই তার হাতে। আদিরার মা আদিরার ঘরে গিয়ে আদিরাকে শোয়া থেকে তুলে তড়িঘড়ি করে বলেন, আজকে রাতেই তুই ঢাকা চলে যাবি, এখানে তুই আসবি না, ব্যাগ গোছা জলদি। আদিরা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তার মায়েরকে জিজ্ঞেস করে, কেন মা, কি হয়েছে? আমি পরশু যাব তো, আজই কেন? আদিরার মা মেয়ের মুখখানি 2 হাতের আদলে আগলে নিয়ে বললেন, চেয়ারম্যান তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব দিছে তোর বাপের কাছে। তোর বাপের সব কর্জ মাফ করে দিবে বিনিময়ে বলছে। তোর বাপে রাজি হয়ে যাইব রে মা, তোর জীবনটা নষ্ট হয়ে যাইব ওই দেলোয়ার ফাঁদে পড়লে। আমি এখনই তোর গণিত স্যাররে ফোন করে কমো যাতে একটা বাসের টিকিট কেটে রাখে। তুই আজকেই ঢাকা চলে যাবি। আদিরা হতভম্ব হয়ে যায়। ওই দেলোয়ারকে বিয়ে সে কখনোই করতে চায় না। শেষ পর্যন্ত তার বাবাকে টোপ হিসেবে ব্যবহার করলো ওই দেলোয়ার। আদিরার চোখে নোনা জলেরা ভিড় করেছে। যে কোনো সময় স্রোতধারা পড়ে গড়িয়ে পড়বে। আদিরার মা নিজের কোমরের কাছে গুজে রাখা ফোন নিয়ে আদিরার গণিত স্যারকে ফোন করে রাতের বেলার বাসের একটা টিকিট কাটতে বলেন। আদিরা ভীত হরিণীর মতো কুঁকড়ে আছে। আসন্ন কি বিপদ আসতে চলেছে তার কিছুটা তার ধারণা আছে। আজকে সে ঢাকা চলে যেতে পারলেও এই বিপদ টলাতে গেলেও সে যেতে পারে। আদিরার গণিতের শিক্ষক খুব হতাশ হয়ে আদিরার মাকে ফোন করে জানান দেলোয়ার নাকি বাস কাউন্টারে তার লোক লাগিয়েছে। প্রতিটা বাস সাতক্ষীরা ছাড়ার আগে দেলোয়ার চিরুনি তল্লাশির মতো খুঁজছে। আদিরাকে সে কোনো মতেই ঢাকা যেতে দেবে না। আদিরা ওর তার মায়ের মনোবল শূন্যের কোঠায়। আদিরার মা আদিরার বাবার কাছে গেলেন। আদিরার বাবা চোখ বুজে শুয়ে আছেন। আদিরার মা ভাবলেন হয়তো ঘুমিয়ে আছেন। ঘর থেকে বেরিয়ে আসতে নিলে আদিরার বাবা ডাক দিলেন, রেবেকা, এখানে বসো। আদিরার মা ডাক শুনে থামলেন। তারপর বিছানার কাছে এগিয়ে গিয়ে বসলেন। আদিরার বাবা লম্বা শ্বাস ফেলে বললেন, চেয়ারম্যানের বাড়ি থেকে আসার সময় শুনছিলাম বাস কাউন্টারে চেয়ারম্যানের পোলা তার লোক লাগাইব। আগেরবার তো আদিবারে বিয়ে করার কথা দেলোয়ার নিজে আমারে কইছিল। তার 3-4 দিনের মধ্যে আদিবারে ঢাকায় পাঠাই দিলা। আমার সত্যি নিজের মায়ার লাইগা গর্ব হয়েছিল, কিন্তু মাইয়া আমার এখানে আইয়া বড় বিপদে পড়ে গেছে। ঘরে যুবতী মাইয়া আর বাইরে যদি শকুন পাইতে থাকে তো কেমনে চিন্তামুক্ত থাকি কও? দেলোয়ার যদি সারা গ্রাম জানায় আদিবারে বিয়া করে তই আদিবার সম্মান বাঁচব। আল্লাহ না করুক আমার মাইয়ার কোনো ক্ষতি কইরা নাইলে। এর লাইগায় আমি আদিবারে বিয়া দিতে চাইছিলাম অন্যখানে, যাতে মাইয়া আমার দেলোয়ারের কুনজর থেকে বাঁচতে পারে। এখন আর কিছু করার নাই, আল্লাহর কাছে কও যেন দেলোয়ার শোধরাই যাই। দেলোয়ার তো বিয়া করবই যেন তেন উপায়ে। আদিরার মা স্বামীর কষ্ট উপলব্ধি করতে পারলেন। স্বামী স্ত্রী দুজনেই অশ্রুজল বিসর্জন দিচ্ছে। এদিকে আদিরা রিন্তিকে ফোন করে অঝোর ধারায় কেঁদে চলেছে। রিন্তিকে সব বলার পর রিন্তি সিদ্ধান্ত নিল মাহিকে জানাবে, এবং করলেও তাই। মাহি সবটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তার দাভাইয়ের জীবনে সুখ আসতে চলেছে, তাই এভাবে লন্ডভন্ড হয়ে যেতে পারে না। মাহি মার্শাদকে ফোন করে। মার্শাদরা সকালেই আগেই হোস্টেলে এসেছে। তারপর 5 জনেই ঘুমোচ্ছে সারা দিন ধরে। ফোনের চিৎকারের শব্দে মার্শাদ হাতরে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরে। হ্যালো। দাভাই,
তুই কোথায়? হোস্টেলে ঘুমাচ্ছি, মনে হয়। মার্শাদ ফোনটা কান থেকে নামিয়ে নিল। মাহি হড়বড়িয়ে বলল, না না, রাখিস না, ইম্পর্টেন্স কথা আছে দাভাই। মার্শাদ ঘুম ঘুম ক্লান্ত স্বরে বলল, বল, জলদি বলে ফোন রাখবি, কেন 2 দিন জার্নি করে শরীর খুবই ক্লান্ত, ঘুম দরকার আমার। মাহি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর ঘুমানোর সময় নেই এখন। ঘুমালে যে তোর হৃদয় হরণী সারা জীবনের জন্য অতল অন্ধকারে নিমজ্জিত হবে। মার্শাদের এই সময় এরকম উদ্ভট হেয়ালি কথার মানে বের করার মতো চিন্তা শক্তি নেই। ঘুমের ঘোরে মানুষ হ্যাঁ কেউ না বলে। মার্শাদ বিরক্ত হয়ে বলল, আরে যা বলো ক্লিয়ারলি বলতো, হেয়ালি বাদ দে। মাহি এবার কাট কাট কণ্ঠে বলে, আদিরার বিয়ে একটা খারাপ লোকের সাথে। সেই খারাপ লোকটা সাতক্ষীরার বাস অ্যাকাউন্টারের নিজের লোক লাগিয়ে রেখেছে, তাই আদিরা ঢাকাও আসতে পারছে না। এখন তুই কি করবি? মার্শাদ হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসলো। হতভম্ব হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, মানে মানে কি এসবের? বিয়ে কবে ঠিক হলো? আমাকে আদিরা সেদিন কিছু জানায়নি তো। মাহি বলল, কি জানাবে? ও নিজে কি জানতো ওর গ্রামের চেয়ারম্যান ছেলের কুনজর ওর উপর আগে থেকেই ছিল? বিয়ের প্রস্তাব ছেলে নিজে আদিবার বাবার কাছেও দিয়েছিল। এখন ছেলের বাবাও ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ছেলে এবার সব পথ রুদ্ধ করে রেখেছে। আগের বার তো চুপিসারে ঢাকা চলে এসেছিল, এবার সেই পথটাও খোলা নেই। মার্শাদ খট করে ফোনটা কেটে দিল। মাহি অবাক হয়ে গেল মার্শাদের কাণ্ডে। মার্শাদ রাগে চোয়াল শক্ত করে আদিরার নাম্বারে ডায়াল করলো। তার এখন আদিরার উপরেও রাগ উঠছে। নিজের গ্রামে বিপদ জেনেও এত যাওয়ার জন্য পাগল হওয়ার কি ছিল? মার্শাদের ভাষ্য মতে আদিরা নিজের ঘরে হাঁটুতে মুখ গুজে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফোনের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখে মার্শাদের নাম্বার থেকে কল এসেছে। আদিরা ফোনটা রেখে দিল। তার খুব খুব কান্না পাচ্ছে। কান্নার সময় তার কথা বলতে কষ্ট হয়, কিন্তু অধৈর্য মার্শাদ কি ক্ষান্ত হবে? মোটেও না। সে ফোন রিসিভ না হওয়াতে আবারও ফোন দিল। এবারও রিসিভ না হওয়াতে রেগে ফোনটা ফ্লোরে আছাড় দিল, যার বদৌলতে ফোনের স্ক্রিনে ফাটল রেখা ফুটে উঠল। বিছানায় কয়েকটা ঘুষি দিয়ে দুই পাশে ঘুমিয়ে থাকা আহনাফ ও রাহিন দুজনকেও ঘুষি দিল। আহনাফ ও রাহিন দুজনেই চমকিয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠল। রাহিন বুকে থুথু দিয়ে আশেপাশে নজর বুলিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? মারলো কে? আহনাফও বলল, আমাকেও তো, কিন্তু আমি কি করছি? মার্শাদ তার দুই বন্ধুর বোকা বোকা কথায় বেজায় বিরক্ত হলো। সে নিজের দাঁতে দাঁত চেপে বলল, আমি মারছি তোদের? কেন কম হয়েছে? রাহিন ও আহনাফ অবাক হয়ে সমস্যারে বলল, কিন্তু কেন? মার্শাদ রেগে বলল, আদিরাকে বল আমার ফোন রিসিভ করতে। এই মেয়ে এত ঘাড় তাড়া কেন রে? আহনাফ মুখ লুটকে বলে। কেন, কি করছে? মার্শাদ আহনাফ ও রাহিনকে মাহির বলা কথাগুলো বলল। সব শুনে ওরা দুজনেই চুপ। তাদের মাথায় কোনো কিছু আসছে না। মার্শাদ আবারও আদিরার নাম্বারে ডায়াল করলো। এবারও রিসিভ হলো না। এবার মার্শাদ মেসেজ করলো, হ্যাঁ মেয়ে, তোমার সমস্যা কোথায়? ফোন রিসিভ করছো না কেন? আমার ধৈর্য পরীক্ষা নেওয়ার চিন্তা করলে খুব পস্তাবে বলে দিলাম। যদি এবারে ফোন রিসিভটা না করো না, তবে